কলকাতা হাইকোর্ট সত্যি কি ভুতুরে? সত্যি কি কলকাতা হাইকোর্টের মধ্যে ভৌতিক ঘটনা ঘটে চলেছে আজও? কলকাতা হাইকোর্টের ব্যাপারে অনেকে অনেক কিছু হয়তো শুনেছেন, ইনফ্যাক্ট অনেকের অনেক কিছু কোয়েশ্চেনও আছে। চলুন আজকে আমি কলকাতা হাইকোর্ট সত্যি কি ভৌতিক কি না এইসবের পেছনে যা যা কাহিনী আছে সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আগে আমি বলে দিই, কাহিনীগুলির কোনো প্রুফ নেই, কাহিনীগুলি আপনারা হয়তো ইন্টারনেট সার্চ করলেও পেয়ে যাবেন। হ্যাঁ, এক এক জায়গায় এক একটা আছে, তো এটা না হয় একসঙ্গে একজোট করে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এবং বলবো যে এটা গল্প ভেবেই নিয়ে নেন, কারণ এটা কিন্তু পুক্তা সাবুত আমার কাছে তো নেই, হয়তো গল্প ভেবে নেওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। তো চলুন শুরু করছি। কলকাতা হাইকোর্ট, আমরা যারা মানে কলকাতায় থাকি, আমি দেখেছি কলকাতা হাইকোর্ট, এবং সত্যি কথা বলতে গেলে আমি ভৌতিকের জন্য রিজনের জন্য দেখিনি যে সত্যি ভূতুরে কিনা, ওটা না। রিজন ছিল যে যে জায়গায় থাকি হাইকোর্টটা কেমন দেখতে, কোথায় আছে। হ্যাঁ, অ্যান্ড যেহেতু এটা ব্রিটিশ পিরিয়ডে বানানো, ওদের দ্বারা বানানো, তো ডেফিনেটলি একটা হেরিটেজ ব্যাপার আছে। হিস্টোরিক্যাল প্লেস যারা ভালোবাসেন তারাও কিন্তু হাইকোর্ট দেখতে আসতেই পারেন। সত্যি এটার মধ্যে একটা হেরিটেজ ব্যাপার আছে। কিন্তু পরে যখন শুনলাম এটার রিলেটেড যে একটা ভৌতিক ব্যাপারও আছে, তখন কিন্তু আমাদের মানে আমার সত্যি একটা কিউরিয়াসিটি জাগলো। তারপরে এইসব তথ্য জিজ্ঞেস করলাম। অ্যান্ড আরেকটা জিনিসও জানতে পারলাম জানো তো, এটা নাকি নিউজ পেপারেও বেরিয়েছিল। কারণ একটা মামলার সময় একজন জাজের মুখে এটা উনি বলেই ফেলেছিলেন যে হ্যাঁ, এটা তো মানে ভৌতিক ব্যাপারে উনি একটা ইন্ডিকেশন দিয়ে দিয়েছিলেন। মানে কেমন হয়েছিল যে ওনার একটা কেস চলছিল, অ্যান্ড অনেক সময় কি হয় জানো তো, যে কেস চলতে চলতে অনেক লম্বা চললে 5টা অবধি তো সময় থাকে, অনেক সময় জাজরা বলে যে না, আপ টু যতক্ষণ না শুনানি হয় আমরা কেসটা কন্টিনিউ করব। কিন্তু সেদিন কি হয় যে হঠাৎ মানে বলছে যে আমি কন্টিনিউ করব, তো উকিল ঠুকিল সবাই স্টাফরা সবাই বলছে মানে রাত্রে এখানে হাইকোর্টে কত, মানে রাত্রে এখানে থাকবে, এখানে শুনানি হবে, আপনি কি জানেন না স্যার, জজ সাহেব আপনি কি জানেন না? তখন ও ভুলে গেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট, এখানে ভৌতিকের কাণ্ডকলাপের কথা বলছো তো। তো যখন জজের মুখের থেকে এইসব কথা শোনা যায়, তারপর নাকি মিডিয়াতে নিয়েও সরগর হয়েছিল। তো এই রিলেটেড কিছু ঘটনা তুলে ধরেছে। আমি তো বললাম সবকিছুই তোমরা গল্প ভেবে নিয়ে নিও, মানে যাদের বিশ্বাস করো তো করো, আর যারা করো না একদম গল্প ভেবে নিয়ে নাও। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে, একবার যেহেতু হাইকোর্ট পুলিশি স্টাফও থাকে, সবাই থাকে, হ্যাঁ, তো একজন জাজের 2জন অ্যাসিস্ট্যান্ট কাজ করছিল। হ্যাঁ, কাজ করতে করতে ওদের অনেক রাত হয়ে যায়। তো যেহেতু মোটামুটি হাইকোর্ট চত্বরে যারা কাজ করে জানে যে এখানে রাতের পরে, স্পেশালি 6টার পরে তো কেউ থাকেই না, কারণ যারাই থেকেছে তারা ভৌতিক উপদ্রবের শিকার হয়েছে, বা ওরা কিছু না কিছু দেখেছে আর কি, শিকার না হলেও দেখেছে কিছু। তো অনেক সময় দেখবে যে অনেক কাজ থাকলে আচ্ছা ঠিক আছে চলো কাজটা তো ফিনিশ করতে হবে, তো ওরা 2জন ছিল। তো একজনের কি হয়েছে, বলছে যে আমার না জল মানে ওয়াশরুম যাওয়ার প্রবণতা এসছে, আমি ওয়াশরুম যাব। তো আরেকজন বলছে যে ঠিক আছে তুই যারা মানে আমাদের জজ সাহেবরা যে ওয়াশরুম ইউজ করে ওটা সামনে আছে, ওটা করে নে। তো ও বলছে না না, কেউ কিছু বললে বা দেখে ফেকে নিলে, ও কিন্তু বলছে যে এত রাত্রে এখানে কেউ থাকে না, তুই আরামসে যা, বিন্দাস যা, আয়, তারপর আমরা কমপ্লিট করে বেরিয়ে যাচ্ছি। তো কিছুতেই মানে বলছে না না, পরে আমার চাকরি নিয়ে টানাটানি পড়বে, আমি ওদিকে যাই। মানে অ্যাকচুয়ালি ওই ওয়াশরুমটা, স্টাফদের ওয়াশরুমটা ছিল এমন একটা জায়গায় যেখানে একটা সিঁড়ি যায়, ঘুরতি পথে সিঁড়ি যায়, সেখানেই নাকি নানা রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়েছিল। ইনফ্যাক্ট ওখানে নাকি একজন মুন্ডহীন মহিলার দেখা যায়, মুন্ডহীন মহিলা, এবং সে নাকি একটা মানে ওই পায়ের নুপুর যে পড়ে না, নুপুর পরে ছমছম ছমছম আওয়াজ। তো ঠিক আছে, ওই ভদ্রলোক তো ওইখানেই গেছে, যাওয়ার পর একজন তো ওয়েট করছে, দেখছে ও আসছে না, ওর কাজ কমপ্লিট হয়ে গেছে, আসছে না। তো ও গেছে, গিয়ে দেখে ও হুমড়ি খেয়ে পড়ে আছে। তো ও হুমড়ি খেয়ে পড়ার পর না ও বলছে যে এই তোর কি হয়েছে, ওট 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 ওট। তো না গঙ্গাতে উঠে বলছে এখনই না আমি জল খেতে এসেছি, এরকম একজন মহিলাকে দেখেছি, কিন্তু মহিলাটার পায়ের নুপুর দেখেছি, যখন আমি উপরে এসেছি গলা অব্দি এসেছি, গলা আছে কিন্তু মহিলার মুন্ডু নেই। এই কথা শোনা মাত্রই কিন্তু 2জন স্টাফই হাইকোর্টের চত্বর ছেড়ে দৌড়ে পালিয়ে গেছিল। যাই হোক, এই গেল ইনসিডেন্ট, এই একটা। তো এই মুন্ডহীন মহিলা কি, এই মুন্ডহীন মহিলারও একটা স্টোরি আছে। সেটা হলো মানে যখন আর কি স্বাধীনতার মানে আগেই, হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে, ইনি নাকি, এনার নাম ছিল নিস্তার, এবং উনি নাকি রেড লাইট
এরিয়ায় থাকতেন আর কি, ওখানেই কাজ করতেন, যৌনকর্মী ছিলেন। ওনার লাইফে প্রেম এসেছিল, ওনার লাইফেও এমন একজন এসেছিল যে ওনাকে সত্যি খুব ভালোবেসেছিল এবং ওনাকে বিয়ে করতে চাইছিল। কিন্তু রেড লাইট এরিয়াতে তো জানো পুলিশই অনেক রকমের হয়, আগে তো রেড পড়তো। ইনফ্যাক্ট নিস্তারকে অনেকবার নাকি আদালতের চত্বরে আসতে হয়েছে এবং ওর নামের পাশে কিন্তু প্রস্টিটিউট নামটা উল্লেখ করা আছে। তো বলছে যে বিয়ে যখন করব, নতুন জীবন যখন শুরু করব, আমার নামের পাশে যে এই জিনিসটা প্রস্টিটিউট, এই জিনিসটা আমি হাঁটাতে চাই নতুন জীবন শুরু করার আগে। পুরনো জীবনের কোনো ছায়ায় আমি করতে চাইবো না। সত্যি কথা বলতে কি জানো তো, যৌনকর্মী বলি আমরা, কিন্তু এরাও হয়তো কোথাও না কোথাও নিজের জীবনটা শুরু করতে চায়, একটা সুস্থ লাইফ লিড করতে চায়। ঠিক তেমনই নিস্তারও কিন্তু চেয়েছিল। কিন্তু এইটা যখন ও কোর্টে পেশ করলো, কিন্তু জাজরা বলছে এখন ওকে যদি দেই আরও তো চলে আসবে। কারণ আমি বললাম সবাই তো আর বলো নিজের ইচ্ছাকৃতভাবে আসে না, অভাবের তাড়নায় নানা রকম অনেক রকমের কি বলবো দুর্ভোগ পোয়াতে হয়, তারপরে গিয়ে হয়তো এই প্রফেশনে আসে ওরা। তো তখন ওরা বলছে যে ওকে দিলে তো আরো চলে আসবে। ইনফ্যাক্ট ওই রেড লাইট এরিয়ার যারা আরো মস্তানরা ছিল, যে এখানে যারা লিডাররা ছিল, ওরাও রেগে গেছে যে এ যদি করে আরো তো এরকম করে করে তো আমার রেড লাইট এরিয়াই খালি হয়ে যাবে। তো যাই হোক, নিস্তারকে তো ওই ইয়েটা দেয়নি, ওকে খালি ঘোরাচ্ছিল এবং একসময় নাকি নিস্তারকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং গলা কাটা। কে মেরেছে, কিভাবে কে ওর গলা কেটেছে, কারা কি করেছে আজও কিন্তু সেটা জানা যায়নি। কিন্তু তারপর থেকে যেহেতু আদালত ওকে ওই দরখাস্তটা মঞ্জুর করেনি, ও তো অ্যাপ্লিকেশন দিয়েছিল ওর নামের আগে যে প্রস্টিটিউট ওই জিনিসটা কাটতে, তো আজও নাকি ওই আশায়, ওই দরখাস্ত মঞ্জুরের আশায় ওর আত্মাটা ঘুরঘুর করে প্রায়শই অনেকেই দেখে। আর নুপুরের আওয়াজ তো পাই, যেহেতু আমি বললাম যে ওর সবসময় নুপুর পরে থাকতো। ঠিক নিস্তার নয়, নিস্তারের মতো কিন্তু আরো অনেক আত্মা কিন্তু হাইকোর্টের চত্বরে ঘোরাফেরা করে। যেমন একজন কবি ছিলেন স্বাধীনতা সংগ্রামী, যে অনেকে আছে না, অনেক কবিরা তখন ডিউরিং ওই পিরিয়ডে স্বাধীনতা নিয়ে নানা রকম কবিতা লিখতেন, নানা রকম লেখ লিখতেন। তো ওনাকেও কিন্তু ওই ইয়েতেই অ্যারেস্ট করা হয়েছিল এবং ওনাকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু মৃত্যুদণ্ড দেওয়ার আগে ওনাকে নাকি খুব টর্চার করা হয়, খাওয়া দিত না। খাওয়ার জন্য তেষ্টায় ওনার বুক ফেটে যেত, তথাপিও জল দেওয়া হতো না, এরকম করে করে কিন্তু ওনার মৃত্যু হয়। তাই আজও নাকি, যেহেতু হাইকোর্টে ওনার শুনানি হয়েছিল, আজও নাকি হাইকোর্ট চত্বরে উনি জল ওনার আত্মাকে কিন্তু অনেকেই দেখেছেন হাইকোর্টের চত্বরে। আরেকটা ঘটনা আমি বলছি যে কি হয়েছিল, কিভাবে বোঝা গেছিল যে সিঁড়ির ওখানেই দেখা যায় নিস্তারকে। একদিন কি হয়েছে, একজন পুলিশ স্টাফ, ওনার কোনো একটা কাজ পড়ে গেছিল, ওই সিঁড়ির ওদিকটা বললাম ওয়াশরুম আছে, ওখানেই জলের কল টল বাগেরার ইন্তজাম ছিল। তো ওনার কাজ পড়েছে, উনি একা একাই গেছেন, কারণ উনি এইসব মানতেন না। সেখানে কিন্তু প্রথম নিস্তারকে দেখেন এবং সেখানে উনি ফেইন্ট হয়ে যান। তারপর ওনার মুখের থেকে শোনা গিয়েছিল এবং এইটা জানার পরে ওখানে নাকি নানা রকম লাইট বাগেরা দিয়ে একদম পুরো আলোকিত করে রাখা হয়েছে, যে ভেবেছিল যদি মনের ভুল হয়ে থাকে, এরকম মনের ভুল তো অনেকেই করতে পারেন, যেহেতু পুলিশ সব স্টাফরা থাকেন, একটা ভয়ানক একটা কি বলবো একটা অন্যরকম মাহলের সৃষ্টি হয়ে যাবে। তাই সাবধানতা বজায় রাখার জন্য ওখানে লাইট বাগেরা দেওয়া হয়েছে। ইনফ্যাক্ট পুলিশই পাহারাও বসানো হয়েছিল। কিন্তু তথাপিও কিন্তু অনেকেই অনেক রকমের আত্মার উপস্থিতি কলকাতা হাইকোর্টে দেখতে পায়। তো কলকাতায় জানো তো অনেক রকমের ভুতুরে জায়গা আছে, যেমন কলকাতা হাইকোর্ট তো বললাম, পুতুল বাড়ি আছে, ন্যাশনাল লাইব্রেরি। আমি ন্যাশনাল লাইব্রেরি অনেক সময় আমার যেতে আসতে পথেই পড়ে ন্যাশনাল লাইব্রেরি, যদিও আমার দেখার আমার সাহস হয়নি কোনোদিনও। অনেক রকমের জায়গাই আছে যেখানে প্যারানরমাল অ্যাক্টিভিটি হতেই থাকে। রাইটার্স বিল্ডিং এর কথা হয় অনেকে শুনেছি আমি, যে আছে, ওখানেও নাকি ভূত প্রেরত আছে আর কি। তো কেমন লাগলো হাইকোর্ট নিয়ে এই ঘটনা? এরকম ঘটনা আসতে থাকবে। তোমরাও সাজেশন দিতেই পারো আমাকে, হোয়াটসঅ্যাপেই করে নিও যে দিদি এই টপিকটার উপর বাংলাতে তুমি নিয়ে এসো, ডেফিনেটলি আমি নিয়ে আসবো। আর তোমাদের জীবনমুখী ঘটনা তো আসতেই থাকে প্রতি বৃহস্পতিবার, ছোটা প্রতি বৃহস্পতিবারই আসবে। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের জীবনের প্রবলেম এরকম নির্দ্বিধায় আমার সঙ্গে শেয়ার করছো, এটা কিন্তু আমার অনেক বড় প্রাপ্তি। আস্তে আস্তে এই পরিবারটাও একটু একটু করে বড় হচ্ছে, আস্তে আস্তে এই পরিবারটা তোমাদের মনে জায়গা করে নিতে পারছে, এটাও কিন্তু আমার অনেক বড় প্রাপ্তি। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো। আজকের এপিসোড এখানেই শেষ করছি। সাবস্ক্রাইব করে নিও, কমেন্ট করে নিও। নমস্কার।